আমাদের আজকের টপিক সৌন্দর্য বা বিউটি। আচ্ছা, আমরা কি এটাকে ডিফাইন করতে পারি কোনো ডেফিনেশন দিয়ে? উম, অর্থাৎ আপনি কি কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন এটা বিষয়ে? আমাদের এক একজনের কাছে এক একভাবে এটা ডিফাইন করে, এবং এক এক দেশের কাছে এক এক রকম, এবং এক এক দার্শনিক এক একভাবে এটাকে ডিফাইন করেছে। ইন ইসলামিক পার্সপেক্টিভ সেখানেও আমরা ভিন্নভাবে জিনিসটাকে উপলব্ধি করেছে। বাহ্যিক সৌন্দর্যকে পরিবর্তে তারা ইনার বিউটিকে প্রাধান্য দিয়েছেন। সো তাহলে এখন প্রশ্ন দাঁড়ায়, হোয়াট ইজ বিউটি? ইজ ইট লুক, অর ইজ ইট ফিলিং, অর ইজ ইট অ্যান ইলিউশন? আমার কাছে সামটাইমস এটা আসলে একটা ইলিউশন মনে হয়। কেন, সেটা পরবর্তীতে ব্যাখ্যা করছি। তো আমরা আসলে কয়েকটা ভাগে এটাকে সাজিয়েছি, যে আসলে এটার অনেকগুলো পার্সপেক্টিভ আছে। প্রথমে আমরা ফিলোসফিক্যাল পার্সপেক্টিভে আসবো, যেহেতু আমরা ফিলোসফি অনেকেই অনেক বেশি পছন্দ করি। যে মানুষটা ধর্ম ভীরু না বা ধর্মে বিশ্বাস করে না, সেও কিন্তু ফিলোসফিতে বিশ্বাস করে। সো এটার আসলে একটা সত্যের প্রতিফলন বা ট্রুথ অ্যান্ড হারমোনি, এই দুইটার মধ্যে আমরা জিনিসটাকে বলতে পারি। সো ফিলোসফিক্যাল যেসব ফাদার্স যারা ছিল, সেটা প্লেটো হতে পারে বা অ্যারিস্টটল হতে পারে, তারা আসলে কী ধরনের মতামত দিয়েছিল? তারা ঠিক দুইজনের কথা যদি আমি সামারি করি, তাদের কথা হচ্ছে এটা যে চেহারা, গঠনগত সৌন্দর্য বা মানসিক ভারসাম্য, এই বিষয়টা তাদের কাছে সৌন্দর্য বলে ডিফাইন হয়নি। তারা গভীরভাবে এমন কিছুকে সৌন্দর্য হিসেবে ডিফাইন করেছে যেটা হচ্ছে অনেকটা স্পিরিচুয়াল। ওকে, তাহলে আমরা যদি এবার রিজিয়ন ভিত্তিক আসি, আমি অত বেশি লম্বা করব না আজকের সেশনটা। আমরা যদি বিভিন্ন রিজিয়ন অনুসারে যদি এটাকে ব্যাখ্যা করতে চাই, তাহলে কোন কোন বিষয়গুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি? যেমন ধরুন, আমরা যদি রিজিয়ন দেখি, তাহলে আমাদের প্রথমে আসবে সাউথ এশিয়ান রিজিয়ন, যেখানে আমরা বিশেষ করে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, এইসব কান্ট্রিগুলো আমরা এখানে আছি। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, ফর্সা বা যেটাকে বলে ফেয়ার স্কিনের কিন্তু একটা পক্ষপাতিত্ব আছে। বা অন্যদিকে হচ্ছে ধর্ম বা আত্মার সৌন্দর্যও সমানভাবে গুরুত্ব পায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফেয়ার স্কিনকেই হচ্ছে একটা মানদণ্ড হিসেবে দাঁড় করি। এখন এটার কারণ যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে অনেকগুলো কারণ আসতে পারে। তাহলে আপনি বলতে পারেন যে কলোনিয়াল একটা হচ্ছে আমাদের উপর প্রভাব আছে, যারা আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে অনেকগুলো দিক থেকে, যেহেতু একটা মিশ্র বা সংকর জাত বলা যায় এই এই পুরো রিজিয়নটা, যার কারণে একটা মিশ্র প্রতিক্রিয়া এখানের মধ্যে দেখা যায়। সিমিলারলি যদি এরপরে আমাদের পাশেই যদি ধরি, মধ্যপ্রাচ্য আসবে, মিডল ইস্টার্ন যে ভিশনসগুলো আমরা দেখতে পাই, সেখানে কিন্তু একটা ইসলামিক ফিলোসফি আসবে। আমি এটা নিয়ে আলাদা একটা পার্ট করব, সো আমি এখন এই জিনিসটি স্কিপ করছি। সো এবং হচ্ছে এরপরে আমাদের যেটা বিষয় আসবে, পূর্ব এশিয়া বা ইস্ট এশিয়ান, যেটাকে আমরা বলে থাকি চীন, জাপান, এই এরিয়াসগুলো থেকে। তো এখানেও সিমিলার, ওনারাও সবসময় যেটা প্রাধান্য দেয়, ওনাদের এভরিথিং হ্যাজ এ বিউটি, নট এভরিওয়ান সিজ ইট। মানে ওনারা যেটা বলে থাকে, আমরা যেটা দেখছি, সেটা আসলে মূলত বিউটি নয়, মূলত বিউটি হচ্ছে সব কিছুই। সো ওখানে যেটা দেখা যায়, প্রত্যেকের শারীরিক গঠন থেকে শুরু করে সব কিছুই আসলে সিমিলার। তো তারা যে ফেয়ার স্কিনের জন্য সাউথ এশিয়ান রিজিয়নে একটা কনফ্লিক্ট দেখা যায়, সেটা কিন্তু ওদের ওখানে দেখা যায় না। সেক্ষেত্রে ওদের ভিন্ন একটা প্যারামিটার থাকে। আমি সেই প্যারামিটারগুলো অ্যানালাইসিস করছি না, আপনারা জানেন সেই প্যারামিটারগুলো কি। সিমিলারলি জাপানে আমরা ওয়াবি সাবি একটা দর্শন থাকে, ফিলোসফি থাকে, যেখানেও সিমিলার। যেখানে যে কোটেশনটা আমি এখানে দিতে পারি, সেটা হচ্ছে দেয়ার ইজ এ বিউটি ইন ইনপারফেকশনস, ইন পারফরমেন্স অ্যান্ড দ্য সিম্পলিসিটি। অর্থাৎ ওই যে তারা সবাই স্পিরিচুয়াল থিংয়ের প্রতি তাদের রিলেট করার চেষ্টা করছে। ওকে, আমরা একটু এরপরে দেখি পশ্চিমা বিশ্ব, বা যেটাকে আমরা ওয়েস্টার্ন কান্ট্রি, যেটা আমাদেরকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। সো এখানে আসলে কোনো সংজ্ঞা আছে কিনা, বা এখানে আসলে কীভাবে জিনিসটাকে ডিফাইন করা হয়, এটা আসলে আমার কাছে মনে হয়েছে, আমি যতটুকু সার্চ করেছি বিভিন্ন আর্টিকেলস এবং অন্যান্য বিষয়গুলো, এখানে আসলে কোনো সংজ্ঞা নাই। এখানে আসলে সময় এবং মিডিয়া অনুযায়ী দিনে দিনে পাল্টায়। যখন আমরা দেখতে পাই
বিভিন্ন আফ্রিকান কান্ট্রিজের যেই মানুষগুলো ওখানে এসে মাইগ্রেটেড পিপল যারা আছে, ওরা যখন এসে ওখানে বসতি স্থাপন করছে, তখন তারা যে আন্দোলনগুলো করছে সেটার সাথে ওরা তাল মিলিয়ে তখন সেই অনুপাতে কথা বলছে যে উই আর নট রেসিস্ট। দেন তারপর হচ্ছে যখন হচ্ছে তাদের একটা আধিপত্য বিস্তারের কথা আসবে, যখন পুঁজিবাদী একটা বিষয়ের কথা আসবে, তখন তারা ঠিকই একটা রেসিস্ট, অর্থাৎ তাদের হোয়াইট পিপল যারা থাকে তাদেরকে একটা উপরের জিনিসটাকে ধরা হয়। অবশ্য ওখানে ওই বিষয়টা অনেক বেশি, কারণ ওখানে মাইগ্রেটেড পিপলের সংখ্যা অনেক বেশি, যেটা আমাদের সাউথ এশিয়ান রিজনগুলোতে বা এশিয়ান রিজনগুলোতে আমরা সেই জিনিসটা কিন্তু দেখি না। তো এটা হচ্ছে ওদের পার্সপেক্টিভ। এবং ওদের যদি আমরা আর্টিকেলগুলো অ্যানালাইসিস করি তাহলে দেখি 50-এর দশকের সময় তাদের একটা কার্বি বডি এবং অন্যান্য বিষয়, এই বিষয়গুলোকে প্রাধান্য দিতে হতো, অর্থাৎ যেটাকে হচ্ছে রিলেটেড টু দ্য বডি। এবং অন্যান্য দিকে যখন পরবর্তীতে 90-এর দশক এবং হচ্ছে বর্তমানে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বডি পজিটিভিটি আসছে, এবং হচ্ছে কিন্তু ওদের মধ্যে এখনো পর্যন্ত যেটা থেকে গেছে সেটা হচ্ছে ওই যে আমি একটা জাত, অন্য আরেকটা জাত, এবং দুইটার মধ্যে সময় এবং মিডিয়ার অনুযায়ী হচ্ছে এটা পাল্টাচ্ছে। তাহলে এখন আমরা আসলে কি করতে পারি? এটা বিভিন্ন রিজন অনুসারে আমরা এই বিষয়গুলো বললাম। আমরা অনেক সোশ্যাল প্রেশার বা সোশ্যাল স্টিগমা দেখতে পাই এটার প্রতি। যেমন কি অনেকেই বলে, তুমি একটু ফর্সা হলে মনে হয় ভালো হতো, তুমি একটু চিকন হতে পারো না, একটু গুছিয়ে চললেই তো আরো সুন্দর লাগতো। এই ধরনের অনেকগুলো আমরা কথা শুনতে পাই। আসলে এটার প্রতি কোনো আর্চ আছে কিনা আমাদের, এবং এটাকে আমি নিজেটা কতটা পছন্দ করি, আমার ওই লাইফস্টাইলটাকে, এটা ইম্পর্ট্যান্ট। আমরা যদি আমাদের বাংলাদেশিদের কথা বলি, আপনারা কি মনে করেন আমাদের দুই ধরনের আমরা জেন্ডার আছে, রাইট? মেল এবং ফিমেল। কে বেশি বডি শেমিং বা সৌন্দর্যের প্রতি আকাঙ্ক্ষিত হয়? আপনারা অনেকেই হয়তো ভুলভাবে ইন্টারপ্রিটেট করবেন যে এটা হচ্ছে ছেলেরা, যে ছেলেরা যেটা হয় সৌন্দর্যের প্রতি অনেক আকৃষ্ট হয়, বা দে আর ডিফারেন্সিয়েটিং বাই দ্য ফেয়ার স্কিন অ্যান্ড নন ফেয়ার স্কিন। ওকে, তো তাহলে আসলে কি এটা সত্য? একটু অ্যানালাইসিস করে দেখুন তো, যে আসলে কি ছেলেরা এদিক থেকে খুবই কনসাস নাকি মেয়েরা বেশি কনসাস? আপনারা যদি উপলব্ধি করেন, যেটা আমি নিজে উপলব্ধি করেছি, সেটা হচ্ছে এই টপিকটা নিয়ে কথা ওঠে তখনই যখন হচ্ছে আমাদের বিয়ে সংক্রান্ত কোনো কথা হয়, অর্থাৎ বিয়ের সময় যখন পাত্রী দেখার একটা বন্দোবস্ত হয়, তখনই আসলে এই বিষয়টা নিয়ে কথা ওঠে। এবং এটা নিয়ে যতগুলো আলোচনা সমালোচনা হয় সবগুলি আসলে মেয়েরা করে। মেয়েরা বলতে আমি এখানে বোঝাচ্ছি ছেলের মা হতে পারে, ছেলের বোন হতে পারে, যে তারাই পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করে যে এই মেয়েটা কি আমাদের জন্য অ্যাকসেপ্টেবল অর নট। এবং এখান থেকেই কিন্তু মূল সমস্যাটা শুরু হয়, এরপরে এই বিষয়গুলো। সো অনেকেই আমাকে পার্সোনালি অনেকেই চেনেন যে আমি পাবলিক হেলথ নিয়ে কাজ করি। সো আমি অনেকবার চেষ্টা করেছি এই ধরনের মানুষগুলোকে নিয়ে ইন্টারভিউ করার জন্য, যেটাকে আমরা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস বলে থাকি। সো এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার কাছে আমি 2টা গ্রুপের সাথে কথা বলেছি, যেটা হচ্ছে যারা হচ্ছে নববিবাহিত, নববধূ বলা যায়। আরেকটা গ্রুপ হচ্ছে আমার হচ্ছে শাশুড়ি সমাজ। তো আমি নববধূ অনেকজনের সাথে কথা বলতে পারি, তারা দে আর শাই। সো যার কারণে আমি চেষ্টা করেছি যারা শাশুড়ি, যাদেরকে আমি চিনি, এরকম আমি প্রায় 20 থেকে 30 জনের মতো জনকে ইন্টারভিউ করেছি। ইন্টারভিউ বলতে আসলে আনুষ্ঠানিক তো কোনো ইন্টারভিউ অবশ্যই না, বাট কথার সাপেক্ষে আমি যখন একটু ক্লোজ হই কথাবার্তা, তখন আমি অনেকগুলো বিষয় জিজ্ঞেস করি। তো এখানে একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে যে আপনার ছেলে, ওকে, সে বড় হয়েছে, এখন তার যে পার্টনার যে হবে সে দেখতে কেমন হবে, এটা কেন আপনার কাছে ইম্পর্ট্যান্ট? অর্থাৎ আপনার পুত্রবধূ দেখতে কেমন হবে, এটা আপনার কাছে তো কোনো ইম্পর্ট্যান্ট ম্যাটার করে না, যে এটা যে বিয়ে করবে তার কাছে এটা ম্যাটার করে। তাহলে আপনি কেন এটাতে এত ইন্টারেস্টেড? সো তাদের প্রায় বলা যায় 80 থেকে 90% আনসার খুবই হাস্যকর। আনসারটা হচ্ছে এটা যে আমার নাতিপুতি যারা আছে তারা দেখতে সুন্দর হবে বা একটু ফেয়ার স্কিন হলে তার ভালো লাগে। ওনার ছেলে দেখতে কালো, কালো বলবো না, ব্রাউন বা নট ফেয়ার স্কিন, এই লিমিটেশনটা উনি ঢাকার জন্য আরেকটা মেয়ের উপর, আরেকটা ফ্যামিলির উপর উনি এই প্রেশারটা ক্রিয়েট করেন। এই প্রেশারটা পুরোটা শুরু হয় ছেলের মা এবং ছেলের বোন, এই দুই
পার্সন, আমার অ্যানালাইসিস মতে তারাই এখানে সিগনিফিক্যান্ট একটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যারাই আসলে একটা ইন্টারপ্রিটেশন ড্র করে পুরো একটা পরিবারের এবং পুরো অনেকগুলো বিষয় নিয়ে। পরবর্তীতে কোনো কারণে যদি আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্টলি বিয়ে হয়, তখন হচ্ছে এই মেয়েকে অনেকগুলো কথা শুনতে হয়, সে দেখতে কালো বা সে দেখতে ফেয়ার স্কিন না, এই বিষয়গুলো নিয়ে তাকে অনেকগুলো কথা শোনায়। মানে ডিসক্রিমিনেশনের যে সংজ্ঞাটা আমি এখানে নিয়ে কথা বলছি, সেটা আসলে শুরু হয় ঠিক ওই পার্ট থেকে। ওকে, আমরা একটু ভিন্ন পার্টে আসি। আপনি একটু চিন্তা করে দেখবেন আসলে কে আসলে ডিসক্রিমিনেট করে। সো এখন কথা হচ্ছে আসলে সৌন্দর্য আমাদের কাছে কি? একজন মায়ের ক্লান্তি মুখে কি সৌন্দর্য নাই? মা যে থাকে যখন বাচ্চা হয়, সে কি মায়ের স্কিন কালার অনুযায়ী কি মা হিসেবে ডিফারেন্সিয়েট করে? বা আমরা কোনো শ্রমিক শ্রেণী যারা আছে, আমাদের থেকে সোশিও ইকোনমিক স্টেটাস একটু নিচু, তাদের মধ্যে কি সম্মান নাই? বা তাদের রুক্ষ হাতে কি সৌন্দর্য নাই? বা একটা অনেস্ট মানুষ, তার মধ্যে কি একটা সৌন্দর্য নাই? তো আসলে সত্যিকারের সৌন্দর্য আসলে কি? ওকে, তাহলে এবার আমরা কোন পার্টে আসবো, সেটা হচ্ছে স্পিরিচুয়াল পার্ট, যেটা আমাদের আমি বলা যায় মূল পার্ট, যেখান থেকে আমরা আসলে কি করতে পারি, একটা ইন্টারপ্রিটেশনে আসতে পারি। দিন শেষে আমরা যাই কিছু আমাদের সারাউন্ডিংসে পাই না কেন, তাদের নিয়ে সন্তুষ্ট থাকতে পারি। তো এখানে স্পিরিচুয়াল পার্টে আমরা ইসলামিক পার্সপেক্টিভে যদি কথা বলি, তাহলে এখানে সৌন্দর্যের যে ওয়ার্ডটা ইউজ করে সেটা হচ্ছে জামাল, জামিলুন, এরকম একটা ওয়ার্ড ইউজ করে। সো এখন আমরা যদি এখন ডিফারেন্সিয়েট করি ভার্সেস ইসলাম ভার্সেস মডার্ন ওয়ার্ল্ড, তাহলে আসলে পুরোটা আসলে ডিফারেন্ট হবে। কিভাবে বলছি, এখানে আসলে সৌন্দর্য মানে মডার্ন ওয়ার্ল্ডে আমরা ফিল্টার, মেকআপ বা ক্যামেরার অ্যাঙ্গেল, অনেকগুলোই বিষয়ে আমরা বুঝে থাকি। বাট আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌন্দর্যকে খুব সুন্দর একটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স দিয়ে হচ্ছে ডিফাইন করেছেন। ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বু জামালুন, মানে হচ্ছে আল্লাহ তাআলা নিজে সৌন্দর্য পছন্দ করেন এবং তিনি নিজেও সুন্দর। অর্থাৎ সুন্দর বলতে আমরা কি আল্লাহকে কেউ কি দেখেছি, বাট আমরা ফিল করি, পুরোটা একটা ফিলিং যে আল্লাহ তাআলা নিজে সুন্দর এবং হচ্ছে উনি সৌন্দর্যকে পছন্দ করেন। সো এখন কথা হচ্ছে তাহলে কি যারা ফেয়ার স্কিন না, তারা কি এটার সাথে ইনক্লুডেড না? সো দেখুন এখানে ভালো করে যে কিসের সৌন্দর্যের কথা বলা হচ্ছে, মুখের এই বিষয়ে সৌন্দর্য না। এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, আমি পরবর্তীতে অবশ্যই বলবো, সেটা হচ্ছে তাকওয়া, নম্রতা, ইখলাস, আদব, যেটা হচ্ছে ইখলাস বা খালিস একটা অন্তর তার আছে, এবং যেটা তাকওয়া, যেটা আল্লাহ ভীতি তার মধ্যে আছে। এটা হচ্ছে আমাদের সৌন্দর্য হিসেবে ডিফাইন করা হয়। সো আমরা যদি আমাদের মেইন যেটা গ্রন্থ কোরআনুল কারীমে আমরা যদি দেখি, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা ৩-এ। সো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। মাইন্ড ইট, ভালো করে খেয়াল করুন, সুন্দরতম গঠনে মানে আহসানি তাকওয়িম। সো এখানে আহসানি তাকওয়িম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলেছেন এটা কিন্তু শারীরিক না, বা মানুষকে এমন অবস্থায় সৃষ্টি করা হয়েছে যাতে সে ইবাদত করতে পারে, বা তার একটা নির্দিষ্ট টাস্ক আছে যাতে সে ভালোভাবে সেই জিনিসটা পূরণ করতে পারে। আমাদের আফ্রিকান রিজনে কথা বলি বা এশিয়ান রিজনে কথা বলি, দেখুন আমরা কিন্তু সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট, এবং সিমিলারলি আমরা যদি বলি আমেরিকানরাও কিন্তু সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট কম্পেয়ার্স টু আফ্রিকান রিজিয়ন। বাট যে ইবাদতের জন্য আহসানি তাকওয়িমের জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে, সেই বিষয়টা কিন্তু এক, যে আমাদের ইবাদত যাতে আমরা পরিপূর্ণভাবে করতে পারি। এটার সাথে কোনো অবস্থাতে ফেয়ার স্কিন বা ব্রাউন স্কিন কোনোভাবেই কিন্তু রিলেটেড না। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে রেসিস্ট বা রেসিজম যে সংজ্ঞাগুলো, যে পার্সপেক্টিভ আছে, এটা আসলে স্পিরিচুয়াল দিক থেকে, ইসলামের দিক থেকে এটা আসলে সে বুঝেই না এটা কি জিনিস। ডিফাইন করবে তো তখন যখন কনফ্লিক্ট ক্রিয়েট হবে, কিন্তু সে আসলে বুঝেই না এই জিনিসটা কি, কারণ এটা কোনোভাবেই সে ডিফাইন করে না। ওকে, এখন তাহলে যেটা প্রশ্ন আসবে যে অন্তরের সৌন্দর্য তাহলে কি? এখন তো আমরা তাহলে বাহ্যিক সৌন্দর্য থেকে চলে আসলাম, তাহলে অন্তরের সৌন্দর্য মানে কি, আমরা কি বুঝতে পারি? তো রাসূল ইসলামের একটা সহিহ মুসলিমের একটা হাদিস আছে, সেখানে আল্লাহ তাআলা মাধ্যমে
আল্লাহ রাসূল বলেছেন সেটা হচ্ছে, আল্লাহ তোমাদের চেহারা এবং সম্পদের দিকে তাকান না, বরং তিনি দেখেন তোমাদের অন্তর এবং আমলের দিকে। অর্থাৎ আল্লাহ তাআলা কনসেন্ট্রেট করেছেন ফর হার্ট কুলুবিকুম ওয়া আমালিকুম, দ্য ওয়ার্ড ইজ। সো কুলুবিকুম মানে হচ্ছে আমাদের অন্তরের দিকে, এবং এবং আমরা যে কাজগুলো করছি, গুড ডিডস, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে ফোকাস করেছেন বা কনসেন্ট্রেট করেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এটাতে উনি যেটা বলেছেন, মানুষের সত্যিকারের সৌন্দর্য হলো আত্মার পরিশুদ্ধি, যেটাকে তাজকিয়া বলা হয়। তো আমরা যেমন কি দেখা যায় প্রতিদিন 5 বার করে মুখ ধুয়ে পরিষ্কার করি, ঠিক হৃদয়কেও শিরক, অহংকার এবং হিংসা থেকে পরিষ্কার রাখতে হয় সব সময়। অর্থাৎ দিস ক্রিয়েট এ অন্তরের সৌন্দর্য, যেটাকে বোঝাতে চেষ্টা করছি আমি। ওকে, এখন কথা হচ্ছে, এই যে আমি একটা পরিশুদ্ধ অন্তরের কথা বলছি, এটা তো একটা নির্দিষ্ট পার্সপেক্টিভ থাকবে, একটা গোল থাকবে, একটা এইম থাকবে। এইমটা কি? অ্যাটাচমেন্ট, অবশ্যই ভালোবাসা, আকর্ষণ যে অন্তরের মধ্যে থাকে। সো এটাও ইবনুল কাইয়িমের একটা গ্রন্থ থেকে বলতে পারি, সেটা হচ্ছে ভালোবাসার সর্বোচ্চ স্তর হলো আল্লাহর জন্য, এবং সবচেয়ে নিচু স্তর হলো বাহ্যিক গ্রুপের জন্য। এখন আল্লাহর জন্য ভালোবাসা, ওকে, আমি একজন আফ্রিকান ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি, এবং আমি একজন আমেরিকান টেররিস্টকে আল্লাহর জন্য ঘৃণা করি। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আমরা আসলে কোন পার্সপেক্টিভ দিক থেকে আল্লাহর জন্য কাউকে ভালোবাসছে। এটা আসলে আমাদেরকে ডিফাইন করবে আমাদের স্পিরিচুয়াল থিং, যেটা আমাকে পরিপূর্ণ একটা সমাজ ব্যবস্থা বলি, জীবন ব্যবস্থা বলি, যেটাতে আমাদের পরিচালিত করবে। এবং ইন্টারেস্টিংলি কোরআনে একটা ওয়ার্ড আছে, জিনাত বা হায়া বলা হয়, বা লজ্জাশীলতা বলা হয়। এখন সৌন্দর্য একটা মানুষে যাই থাকুক না কেন, সে আসলে যাতে স্বাভাবিকত যেই জিনিসটা আমাদের প্রকাশিত হয় তার চেয়ে বেশি করে যাতে প্রকাশ না করে। অর্থাৎ অনেকে যেটা মডার্ন ওয়ার্ল্ডে, আমি অনেকগুলো আর্টিকেল পড়লাম যেখানে বলা হচ্ছে, কেউ যদি মেকআপ করে বা সামথিং এমনভাবে কোনো কিছু করে, তাহলে সে কনফিডেন্ট হয়, তাহলে তার জন্য সেই মেকআপটা করা জরুরি। ওকে, বাট আমাদের কোরআনে একটা কিন্তু নির্দেশনা আছে, সেটা হচ্ছে তোমরা ওই ধরনের সৌন্দর্য প্রকাশ করো না যা স্বাভাবিকভাবে প্রকাশিত হয় তাছাড়া। অর্থাৎ সামথিং এমন কিছু আমি কাকে প্রদর্শন করব, অবশ্যই এটার যেটা একটা পার্সপেক্টিভ অবশ্যই থাকতে পারে, বা একটা গোল থাকতে পারে, পারপাস থাকতে পারে একটা নির্দিষ্ট কমিউনিটির প্রতি। সেটা হতে পারে স্ত্রী তার স্বামীর প্রতি, স্বামী তার স্ত্রীর প্রতি। এটা একটা নির্দিষ্ট স্পেসিফিক ছাড়া বাহ্যিক যে বিষয়গুলোর কথা বলছে তাদেরকে নিয়ে আসলে কথাটা হচ্ছে। এখন তাহলে প্রশ্ন আসবে, সায়েন্টিফিক ব্যাখ্যা কি? সায়েন্স তো আসলে স্পিরিচুয়াল কোনো কিছু বুঝে না, সে যেটা বোঝে হুইচ ইজ মেজারেবল, মেজার করা যায় এমন কিছু বিষয়। সে তখন স্কিনে মেলাটোনিনের পার্সেন্টেজ কতটুকু সেটা অনুযায়ী করে বিচার করবে, যেটা কোনো অবস্থাতেই রেশনাল না। আমরা যে পার্সপেক্টিভ দিক থেকে সৌন্দর্যকে ডিফাইন করে থাকি। সো আমি কিন্তু অনেকভাবেই মানুষদেরকে বায়াসড হতে দেখি, ইনক্লুডিং যখন আমি স্কুলে পড়তাম তখন দেখতাম যারা একটু সুন্দর দেখতে, ফেয়ার স্কিন, তাদেরকে স্যাররা, ম্যাডামরা একটু ভালো ভালো চোখে দেখে। সিমিলারলি সেই মানুষগুলোর প্রতি মানুষের একটা আকৃষ্ট হয়, এবং তাদের ফ্রেন্ডদের সংখ্যাও অনেক বেশি থাকে, রাদার দ্যান অন্য অন্য যারা থাকে, দে আর নট কম্পারেটিভলি ফেয়ার স্কিন, তারা কিন্তু এই অ্যাডভান্টেজগুলো কিন্তু পায় না। সিমিলারলি এটা কিন্তু চাকরির ইন্টারভিউ বোর্ডেও কিন্তু এটা অনেক চোখে দেখা হয়। এটা কারণ হচ্ছে আমরা আসলে একটা রেফারেন্স সেট করে ফেলেছি, অর্থাৎ আমাদের একটা রেফারেন্স পয়েন্ট আছে, সেই রেফারেন্স পয়েন্টের সাথে আমরা আসলে কম্পেয়ার করি যে কোন বিষয়টা আমাদের দেখাটাকে একটা ডিজাইন করছে। আমরা যতক্ষণ না ওই ডিজাইন থেকে বের হতে পারবো, এই সমস্যাটা কখনো সলভ হবে না। আমরা অনেক কথা বলতে পারবো, অনেক কিছুই হবে, সোশ্যাল অ্যাওয়ারনেস, স্পিরিচুয়াল থিংস স্প্রেড করে আমরা হয়তো বা একটা গ্রাউন্ড পয়েন্টে আসতে পারবো, বাট আমরা কিন্তু অ্যাপেক্সে যেতে পারবো না। এটার অ্যাপেক্সে যাওয়ার জন্য আমাদের মূল বিষয় যেটা হতে হবে সেটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট থেকে বের হতে হবে। আফ্রিকার কথা বলছিলাম, আফ্রিকাতে কিন্তু সৌন্দর্য মানে কি জানেন আপনারা? সৌন্দর্য মানে হচ্ছে যে দেখতে একটু মোটা, বা বলা যায় একটু হেলদি,
মেয়েদের ক্ষেত্রে বলা যায়। কারণ হচ্ছে ওরা সবাই তো নিগ্রো বা দেখতে ফেয়ার স্কিন না আমাদের মতে, এবং ওদের খাবারের খুবই অভাব, ম্যালনিউট্রিশনে ভুগে, তার পার্সেন্টেজ অনেক বেশি। সো তাদের ক্ষেত্রে যে একটু হেলদি তাকে আসলে একটা সৌন্দর্যের মাপকাঠি ধরা হয়। দেখুন, রিজিয়ন যখন চেঞ্জ হচ্ছে তখন কিন্তু আমাদের রেফারেন্স পয়েন্ট কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সো এখন তাহলে বিষয় হচ্ছে আমরা এটাকে কি কোনোভাবেই বের হতে পারবো না? বের হওয়ার জন্য আপনাকে যেটা হবে, ডিফারেন্ট হিস্ট্রি এবং কালচার পড়তে হবে। আপনি যখন ডিফারেন্ট হিস্ট্রি এবং কালচারে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কীভাবে ডিফাইন করছে। ইসলামের কথা তো বললাম যে ইসলামের একজন মুয়াজ্জিন ছিল, সে দেখতে খুবই কালো ছিল, বা যেটাকে বলা যায় আফ্রিকান রিজিয়নের মানুষ ছিলেন। বাট উনি যেই সুমধুর কণ্ঠে ইসলামটাকে স্প্রেড করেছেন, এটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। অনেক সাহাবীরা উনি যখন আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে যখন উনি আর আজান দিচ্ছিলেন না, তখন ওনাকে অনুরোধ করা হয়েছিল। উনি তখন বলেছিল যে আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এই জিনিসটা আমি আসলে বলতে পারবো না, আমার পুরো অন্তরটা কেঁদে উঠছে। সো এই কারণে হচ্ছে উনি তখন ইথিওপিয়াতে ফিরে গিয়েছিলেন, এবং হচ্ছে পরে সাহাবীরা বলেছেন যে বিলালের কণ্ঠের মতো আজান আমরা আর পাইনি কখনো। সো দেখুন, একটা মানুষ আসলে তার অস্তিত্বটা, তার ট্যালেন্টটা বা তার যে স্বকীয়তাটা সেটা কিন্তু ফেলে রেখে গিয়েছে, যেটা কিন্তু মানুষকে আকৃষ্ট করেছে দিন শেষে। কিন্তু আমরা যদি একটা প্রতিযোগিতায় নামি যে না, আমাকে দেখতে একটু এমনভাবে হতে হবে যাতে যে মানুষগুলো ভুল রেফারেন্স পয়েন্ট আমাকে জাজ করছে তাদের অনুযায়ী যাতে আমি হতে পারি। সো আমার কাছে মনে হয়েছে এটা কোনো অ্যাঙ্গেল দিক থেকে, আমি ইনক্লুডিং গ্রিক ফিলসফি থেকে অনেকগুলো স্টাডি করেছি, যেখানে কোনো অবস্থাতে এটা সুন্দরভাবে কোনো অবস্থাতে কেউ আসলে ডিফাইন করতে পারে না। বাট স্পিরিচুয়াল দিক থেকে আমি শুধু ইসলামটাকে স্টাডি করেছি, বাকি ধর্ম সম্পর্কে আমার অত আইডিয়া নেই। সো এখন আসলে ওই যে রেফারেন্স পয়েন্টটা ইম্পর্ট্যান্ট, এবং হচ্ছে মূল যে তাকওয়া এবং হচ্ছে নম্রতা, ভদ্রতা যে বিষয়গুলো আসছে এগুলো নিয়ে কথা। এখানে নম্রতা নিয়ে বা বলা যায় এই বিষয় নিয়ে আসলে আমাদের একটু ভুল ধারণা আছে। যেমন কি আমাদের যে বড় 4 জন সাহাবী আছেন তার মধ্যে সবাই কি একরকম, বা তাদের সম্পর্কে যদি আপনারা পড়ে থাকেন তখন দেখবেন দে আর টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মিল খুঁজে পাবেন। তারা কিন্তু খুবই নম্র, ভদ্র এবং হচ্ছে অমায়িক মানুষ ছিল। বাট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কেমন ছিল? তারা কিন্তু খুবই রাগী স্বভাবের মানুষ ছিল। বাট এখন রাগী বলতে আসলে কোন ধরনের রাগ? এটাকে অ্যাকসেপ্টেবল রাগ, বা আসলে অ্যাংরিনেসটা আসলে কীভাবে তারা স্প্রেড করেছিল? এবং তারা কিন্তু টোটালি ডিফারেন্ট। আমরা নম্র ভদ্রতা যেটা হিসেবে মনে করি সেটা হচ্ছে সে খুব আস্তে আস্তে হাঁটবে, ধীরে ধীরে কথা বলবে, কোনো আর্গুমেন্টে যাবে না, কোনো কিছুতে কথা বলবে না। এটা আসলে কোনোভাবেই জাস্টিফাইড না। এখানে আসলে এক এক পার্সপেক্টিভ এক একভাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খুবই ঘটনা আছে। যখন আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে যখন অনেকগুলো মানুষ তখন মোরতাদ হয়ে যাচ্ছিল, অর্থাৎ তারা কোনো কারণে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু পরবর্তীতে এরা মোরতাদ হয়ে যাচ্ছিল যখন জাকাতের সময় আসে। অর্থাৎ একটা সময় তো একটা জাকাত এলোকেশন করা থাকে একটা বছরের একটা সময়ে, সেটা রমজানের সময় হয়ে থাকে। সো ওই সময়ে যেটা দেখা যাচ্ছিল ওরাও এটা অস্বীকার করছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্রই খিলাফতে আসীত হয়েছিলেন, এবং তখনই উনি তখন অ্যানাউন্স করেছিলেন যে কেউ যদি জাকাত দিতে অস্বীকার করা তো দূরের কথা, কেউ যদি জাকাত দিতে আসার সময় যে বস্তা বা ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আসে সেগুলো যদি সে না দেয় তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কিন্তু আমরা তখন যেটা বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি স্ট্রিক্ট ছিল, কিন্তু উনি ওই পয়েন্টে গিয়ে ওনাকে কিন্তু কনভিন্স করার চেষ্টা করেছিল যে দেখুন খলিফা, যে এখন তো আসলে মাত্রই আপনি ক্ষমতাতে আসীত হয়েছেন, সব কিছু ইনব্যালেন্স, এখন আসলে এত বেশি স্ট্রিক্ট হওয়াটা উচিত না। বাট ওনার জায়গাতে স্ট্রিক্ট ছিল। তাহলে আমরা যে ভদ্রতা, নম্রতার ডেফিনেশন দিচ্ছি সেটা নিয়েও কিন্তু আলাদা একটা মনোলগ হতে পারে যে এটা বিষয়ে আসলে কিভাবে ডিফাইন করে, ইনক্লুডিং সবগুলো ফ্যাক্টর থেকে। সো আজকে আমরা শুধুমাত্র বিউটি সেকশনে থাকি যে আমরা আসলে এটাকে কিভাবে করছি। কনক্লুশন হচ্ছে এটাই যে আপনি আপনার দিকে সবসময় নিজের দিকে দেখার চেষ্টা করবেন যে এম আই বিউটিফুল,
তখন প্রশ্ন আসবে যে এম আই রিয়েল, আমি কি অনেস্ট কিনা, বা আমার জায়গাতে আমি সঠিক কিনা, এম আই কাইন্ড, আমি যেই জিনিসগুলো লোক দেখানোর জন্য করে থাকি না আসলে আমি নিজে সেটা, এবং এম আই লাইভ, এবং এটা করে আমি আসলে দিন শেষে কী অর্জন করব, আদৌ আমি আসলে যে বেঁচে থাকবো সেটাকে আসলে মিনিংফুল করতে পারবো কিনা। সো বিউটি আসলে শো করার জন্য কোনো কিছু না, বিউটি আসলে ইনার সামথিং হুইচ উই ক্যান ডিফাইন by the scaling measurement, by the spiritual thing. Thank you so much.